দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের টেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের টেনের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি জোট, এনসিপি ও ভোট। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তবে শুরুতেই জেনে আসতে চাই, আজকে জামাতের সহ যে সমন্বয় 8টি দল আছে সেখানে আরও 2টি দল যুক্ত হয়েছে, এর মধ্যে একটি এনসিপি আর একটি এলডিপি। এ বিষয়ে কিছুক্ষণ আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন, তার বক্তব্য শুনে আসতে চাই। আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজকে নির্বাচন কমিশনে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপির সঙ্গে জামাতের জোট, এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, আমরা তার বক্তব্য শুনে আসব। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। দর্শক, শুরুতেই বলেছি আজকে আমরা কথা বলবো জোট, এনসিপি ও ভোট নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন এনসিপির দুজন নেতা, এনসিপির দুজন যুগ্ম সদস্য সচিব আছেন আমার সঙ্গে, এস এম সাইফ মোস্তাফিজ আছেন, এনসিপির আরেকজন যুগ্ম সদস্য সচিব এস এম ফয়সাল মাহমুদ শান্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কিছুক্ষণের মধ্যে এনসিপির কার্যালয় থেকে প্রেস ব্রিফিং হবে, নাহিদ ইসলাম সেখানে কথা বলবেন, আমরা সেখানেও সরাসরি যুক্ত হবে। তবে তার আগে শুরুতে একটু আপনাদের কাছে যেতে চাই। এই যে গত 2 দিন ধরে এনসিপিকে নিয়ে একটি মেরুকরণ চলছে, সেখানে আমরা স্পষ্টই দেখতে পেলাম যে এনসিপি 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এনসিপি ভাগেনি এখন পর্যন্ত, কিন্তু দলের 2টি অংশ 2 দিকে চলে গেছে। এর মধ্যে 30 জন সদস্য যাতে জামাতের সঙ্গে জোটে না যায় সেখানে স্বাক্ষর করে নাহিদ ইসলামকে একটি চিঠি দিয়েছে। আপনি সেই স্বাক্ষরকারীদের মধ্যে একজন, এবং 170 জন যে জামাতের সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে তার মধ্যে ফয়সাল মাহমুদ শান্ত একজন। অর্থাৎ আমরা 2 বিভক্তি বলবো কিনা ঠিক জানি না, 2 অংশের দুজনকে আমরা পেয়েছি। দুজনের সঙ্গে একটু আমরা আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা আমাদের নানা সময় আলোচনায় টকশোতে অনেক সময় 2 দলের 2 জনকে রাখি, কিন্তু আজকে আমরা একই দলের 2 জনকে রাখতে হলো। একই দলের 2 জনকে রাখতে হলে এই পরিস্থিতিতে কেন আসলো এনসিপি? একটু সাইফ মোস্তাফিজ আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। এই ইনফরমেশনটা মনে একটু ভুল, মানে এখানে কোনো আলাদা বিভাজন বা 2টি দল নেই, আমরা একই দলের একই মানুষ। এবং আমি তো বলেছি যে একই দলের 2টি অংশ, কোনো 2টি অংশ না। মানে যে 170 জনের তালিকা বলছেন সেটার সাথে আমিও একমত পোষণ করি। আবার যে 30 জনের কথাটা আসছে, এটা তো আসলে ইন্টারনালি আহ্বায়ককে জানানো হয়েছে, যেটা আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না। আমার অবস্থানটা হচ্ছে যে এনসিপির জায়গায় আমরা মানুষের যে জন আকাঙ্ক্ষা দেখেছি যে তারা একটা তৃতীয় শক্তির উত্থান চায়, সেই জায়গাটা থেকে আমার ব্যক্তিগত চাওয়াটা ছিল যে আমরা যেন 300 আসনে আসলে যেরকম কমিটমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করেছি সেটা যেন ফুলফিল করতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বায়কের কাছে আহ্বান ছিল, এবং এটা এরকম না যে ফুল ফোরামের সবাই হয়তো বা জানতো, কিন্তু এটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আবার একটা ইন্টারনাল গ্রুপে আলোচনা হয়েছে যে আমাদের দলের পক্ষে আসলে আমাদের অবস্থান থাকবে। এটাতে আমিও নীতিগত জায়গায় অবশ্যই আমার দলের পক্ষে অবস্থান। দলের ভিতরে আমি ক্রিটিক করব, দলের বাইরে আসলে এই সুযোগটা নাই। আমার ভিতরের সমস্যাগুলো আমি ভিতরে সমাধান করে আমি বাইরের রাষ্ট্র নির্মাণের জন্য আমরা আগাতে চাই। তো এইখানে আসলে যে আলাপটা এসছে সেটাকে আমি পরিপূর্ণভাবে সঠিক মনে করি না। আমাদের ভেতরকার যে বন্ধন, এটা অনেক সময় অনেক রকম তর্ক বিতর্ক হয়, এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেই তর্ক বিতর্কের শেষে আমরা একটা সুন্দর লক্ষ্যে পৌঁছাই এবং সেটা সেই সময় সলিউশনও হয়ে যায়। এখনও সেই অবস্থানে আছে। এখন যেটা বাস্তবিক একটা যে পর্যায়ে, যেটাতে আমাদের নীতি নির্ধারক পর্যায়ে মনে করছেন যে জোটের আসলে
প্রয়োজনীয়তাটা যে কারণে, সেটার সাথে আমরাও একমত পোষণ করি। কারণ আপনি শহীদ শরীফ ওসমান হাদির ঘটনার পর থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে তফসিল ঘোষণার পরে নির্বাচনের প্রেক্ষাপটটা কীরকম। এখানে কিন্তু যে সিট বার্গেনিংয়ের কোনো ইস্যু না, মূলত জোটটা হচ্ছে আমাদের নির্বাচনের যে সংস্কারের যে আলাপটা ছিল, যে বিচারের আলাপটা ছিল, এবং সার্বিকভাবে আসলে আমাদের ঢাকার বাইরে যেসব অঞ্চলগুলো আছে সেখানকার যে নিরাপত্তা ঝুঁকি, সেখানে আসলে একসাথে যদি আমরা মানে ফাইটটা না করতে পারি, সেটা আসলে পরবর্তীতে একটা সমস্যার সম্মুখীনের জায়গা তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি। যে 30 জন স্বাক্ষর করলো, আপনারা তার সঙ্গে একমত হননি। আপনারা 170 জনের যে তালিকা, সেখানে আপনার নাম আছে। আপনারা কেন মনে করলেন যে জামাতের সঙ্গে জোট করা উচিত? দেখেন, আপনি প্রথম যে ইন্ট্রোটা দিলেন যে দুই গ্রুপ একই পার্টির ভিতরে দুইটা গ্রুপের দুইজনকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন, আমার মনে হয় যে তাহলে দুইটা পার্সনকে সিলেক্ট করা আসলে আপনাদের একটু ভুল হয়েছে। যে এসএম সাইফ মুস্তাফিজ এবং ফয়সাল মাহমুদ শান্ত, আমাদের পার্টিটার আমরা এমন একটা কালচার জন্ম দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, এবং যেই প্রেক্ষাপটটা, যেমন পরবর্তীতে 170 জনের যে চিঠির কথা বলছেন, সেখানে কিন্তু কোথাও লেখা নাই যে আমরা জামাতের সাথে জোট করার বিষয়ে 170 জন আমরা সিগনেচার করছি। বিষয়টা হচ্ছে যে পার্টির ভিতরে, যেমন আমি নিজেও ফয়সাল মাহমুদ, আমি শুরু থেকে বলে আসছি যে আমাদের একক ইলেকশন করা উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবস্থান ছিল। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপট কিছুটা সাইফ মুস্তাফিজ ব্যাখ্যা করেছেন যে আগামীর লড়াইটা যতটা না ইলেকশনের একটা এমপির, তার থেকে বেশি লড়াই সংস্কার, জুলাই সনদ, গণভোট, এই লড়াইয়ের প্রেক্ষিতে পার্টি একটা সিদ্ধান্ত নিচ্ছে। সেই সিদ্ধান্তকে প্রেক্ষিত করে 30 জন ব্যক্তি মনে করছে, যেটা মৌখিকভাবে জানানোর পরেও আহ্বায়ককে জানানো দরকার যে আমরা এই যতটাই বাস্তবতা থাকুক না কেন, আমরা একটা পার্টিকুলার দল কিংবা একাধিক দলের সাথে আমরা জোটবদ্ধ হয়ে ইলেকশন করাটা আমাদের নোট অফ ডিসেন্ট আছে। দেখেন 200+ সদস্যের মধ্যে 30 জন ব্যক্তি নোট অফ ডিসেন্ট আছে। এটা কিন্তু একটা রেসপেক্টফুল জায়গা। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হচ্ছে এটা কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি এটাকে যখন বাইরে লিক করে মিডিয়ায় ফ্রেমিংটা এরকম হয়েছে যে জামাতে জোট হওয়া কেন্দ্র করে 30 জনার দল থেকে আলাদা হয়ে যাওয়া বা আসলে একটা ভাঙন হওয়া এবং 30 জন অনাস্থা, এটা এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে পার্টির ক্ষেত্রে। যে আসলে তার মানে কি, দলে আসলে আহ্বায়ক সদস্য সচিব স্বৈরাচারী কায়দায় সিদ্ধান্ত নিচ্ছেন, পার্টির কোনো সদস্য তার সাথে নাই। ওইটার প্রেক্ষিতে আহ্বায়ক সদস্য সচিব এবং পার্টির অধিকাংশ মেম্বারদের সিদ্ধান্তের প্রেক্ষিতে সামগ্রিক যে সিদ্ধান্তটা হবে, ওইটার সাথে আমরা সম্মত। সেটা এই জোটটা না হওয়াটা একটা সামগ্রিক সিদ্ধান্ত হতে পারতো, সেটার সাথে আমরা আহ্বায়ক সদস্য আস্থাশীল, সেটার সাথে সাইফ মুস্তাফিজ একমত। তো সেই জায়গা থেকে 170 জন। এখন বিষয়টা হচ্ছে যে এই যে পরিস্থিতি, এখন এখানে তার মানে আপনি যদি প্রশ্ন করেন যে আপনাদের কি বিভাজন নাই, হ্যাঁ বিভাজন আছে। যেমন আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের 1-2 সিনিয়র সদস্য, তারা এটার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করে এটার সাথে পার্টির সাথে থাকাটাই তারা মনে করে না, অ্যাগ্রিড মনে করে না, সেটা তারা বিদায় নিয়েছেন। কিন্তু এই 30 জনার, আমি শেষ করি একটা বাক্যে, এই 30 জনার অন্তত আপনি 20 জন আছে, মানে সাইফ মুস্তাফিজের মতো অনেকে আছে যারা পার্টির বর্তমান পজিশনটা ওন করে, কিন্তু তার একটা ভিন্ন মত ছিল, সেটা সে জানিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা আর কি। জি, এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হচ্ছে। আমরা সংবাদ সম্মেলনে কিছুক্ষণ পর যাব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব এনসিপির সংবাদ সম্মেলনে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে, আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। নাহিদ ইসলাম, আমি খবরের কাগজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা? আমরা শুনছিলাম নাহিদ ইসলামের কথা। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামাত সহ যে সমন্বয় 8 দল আছে সেখানে যাওয়ার ঘোষণা দেওয়া হয়ে গেছে। সাইফ মুস্তাফিজ, আপনি তো এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না, এখন যেই দলীয়ভাবে ঘোষণা হলো, কি প্রতিক্রিয়া দিবেন? না, আমি তো এটা বলেছি যে দল যেটা আসলে সিদ্ধান্ত নেবে সেটার প্রতি আমি শ্রদ্ধাশীল,
এবং এটা এখনকার সময় অনুযায়ী আসলে প্রয়োজন। তো সেই অনুযায়ী আমি এটাকে সাধুবাদ জানাই। সেক্ষেত্রে যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে দল থেকে পদত্যাগ করেছে তাদের বিষয়ে কি বলবেন? দলের তাহলে গণতান্ত্রিক চর্চা কি থাকলো, যে আপনি গণতান্ত্রিক সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন, এরকম হলো বিষয়টা? না, ডেফিনেটলি এখনো আছে। এখন দেখেন, প্রত্যেকের তো ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে। এখন আমাদের দল থেকে যে কয়জন পদত্যাগ করেছেন তারা আসলে মনে করেছেন যে আসলে এটার সাথে তিনি একমত একবারেই না, বা দলের প্রতি সেভাবে আস্থাশীল থাকতে পারছেন না। তো সেই জায়গা থেকে তারা তাদের মতো করে ডিসিশন নিয়েছে, সেটাকে আমি শ্রদ্ধা করি, এবং তাদের নতুন যে রাজনৈতিক জীবন শুরু হতে যাচ্ছে সেটার জন্য আমার শুভকামনা থাকবে। জি, ফয়সাল মাহমুদ শান্ত, এই যে জামাতের সঙ্গে জোটের ঘোষণা দেওয়া হলো, জামাতের সঙ্গে যেহেতু যাচ্ছেন, আসন সমঝোতার ক্ষেত্রে কোনো আলোচনা হয়েছে কিনা? কিভাবে আশ্বস্ত হয়ে আপনারা জামাতের সঙ্গে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন? আর দেখেন, এই পুরো প্রক্রিয়াটা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যে 3 জন ব্যক্তি, আহ্বায়ক, সদস্য সচিব এবং নির্বাচন কমিটির আহ্বায়ক, এরা পুরো প্রক্রিয়াটা আলোচনা এবং তাদের সাথে সমন্বয়টা করেছে। তো সার্বিক বিবেচনায় নাহিদ ইসলাম প্রেস কনফারেন্সেও বলেছে যে আমাদের ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এবং সমগ্র বাংলাদেশের সংস্কার এবং জুলাই নিয়ে যেই অন্যান্য রাজনৈতিক দলের তাচ্ছিল্যপূর্ণ অবস্থান এবং নানা প্রেক্ষিতে বাংলাদেশে অনেকগুলো দলের মধ্যে একটা জায়গায় পৌঁছানো দরকার ছিল। তো সেটার একটা ইনিশিয়েটিভ এটা দিয়ে হলো, এবং সবচেয়ে বড় যেই জায়গা সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো একটা জাস্ট একটা ট্রানজিশন পাওয়ার জায়গা থেকে, কিন্তু আমাদের মূল প্রশ্নটা হচ্ছে জুলাইকে আসলে কিভাবে এবং সংস্কারের জায়গাগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের জামাতের সাথে হয়তো আসনের ক্ষেত্রে আমাদের চাহিদা, জামাতের চাহিদা, সেই জায়গাগুলো নিয়ে হয়তো একটু 19-20 হতে পারে, সেইটা তারা এক ধরনের আলোচনার ভিত্তিতে ঠিক করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেই বিষয়টা বারবার আমাদের পার্টির পক্ষ থেকে আসন দিবে, এটা কি আলোচনা হয়ে গেছে এর মধ্যে? যেহেতু ওই প্রক্রিয়ার মধ্যে ছিলাম না, সেটা জামাতের এবং হচ্ছে আমরা যতটুকু শুনেছি যে একটা সংখ্যা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এটা এখনো ফিক্সড হয় না বিদে এটা জানাতে পারছে না। তো এটা একটা বিষয়, কিন্তু আমরা বারবার পার্টির পক্ষ থেকে বলেছি যে আসন একটা কম বেশি হতে পারে, সেটা আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু আমরা আমাদের যাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হচ্ছে তারা যেন গণভোটের ব্যাপারে এবং হচ্ছে ওসমান হাদি হত্যা সহ জুলাইয়ের বিচারের ব্যাপারে তাদের অবস্থানটা যেন পরিষ্কার থাকে, এই বিষয়টা যেন কোনোভাবেই এনসিপির জায়গা থেকে কোনো কম্প্রোমাইজিং পজিশন না আসে। জি, সাইফ মুস্তাফিজ, একটু প্রশ্ন করি যে এনসিপি যদি এককভাবে নির্বাচনে অংশ নিত সেটা একটি ব্যাপার, কিন্তু যদি এনসিপিকে কোনো একটা জোটেই যেতে হতো সেক্ষেত্রে কোনটাকে, আপনি যেহেতু জামাতের সঙ্গে জোটে যাওয়ার বিষয়টাকে দ্বিমত পোষণ করেছেন, আমি দ্বিমত শব্দটাই বলবো, যে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়ার ব্যাপারটা দ্বিমত না, যদি আপনাকে বিএনপি এবং জামাত দুইটার একটা থেকে বাছাই করতে বলা হয় তাহলে কোনটাকে আপনি বেশি মনে আমি করবেন? একটাকেও বেশি মনে করি না। আচ্ছা, আমি এনসিপিরকেই মনে করি যে স্বতন্ত্রভাবে 300 আসনে প্রার্থীর জন্য ফাইটটা করতে পারত। তবে যে রাজনৈতিক বাস্তবতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর হয়েছে সেটাকেও আসলে মানে অস্বীকার করার উপায় নেই। কারণ আপনি ঢাকার ভিতরে যদি এরকম ইনসিডেন্ট দেখেন, তার মানে ধরেন আমরা যারা মফস্বল এলাকা গ্রামগুলোতে প্রচারণাগুলো চালাচ্ছি, সেখানে কিন্তু আমাদের জন্য অনেক সিকিউরিটির একটা প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে। এবং শুধু আমাদের না, আমি মনে করি যে যারা আসলে ভোট প্রদান করবে সেই জায়গাটা আসলে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আসলে নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছেন যে এরকম বিচ্ছিন্ন ঘটনা, তো সেখানে আরও 8-10টা লাশ পড়লেও তার কাছে সেটা বিচ্ছিন্ন ঘটনাই হবে। তো সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা পুরোপুরি ভরসা রাখতে পারছি না। সেই জায়গা থেকে সমমনা যেসব রাজনৈতিক দলগুলো আসলে এটাকে ফিল করছে, শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাটাকে যারা ফিল করছে, ওন করছে, জুলাইকে ওন করছে, তাদের মধ্যে একটা সমঝোতা বা একটা বোঝাপড়ার জায়গা তৈরি হওয়াটাই এই জোটের মূল লক্ষ্যর জায়গাটা নিশ্চিত করছে। আমরা আরও আলোচনা করব এই বিষয়ে। আরেকটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, দর্শক ভোটে টেনে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসেন। আলোচনা করছিলাম জোট, এনসিপি ও ভোট নিয়ে। আমার সঙ্গে যুক্ত আছেন এনসিপির 2 জন যুগ্ম সদস্য সচিব। এই পর্বে একটু ফয়সাল মাহমুদ শান্তর কাছে শুরুতে একটু যেতে চাই। ফয়সাল মাহমুদ শান্ত, এনসিপিকে নিয়ে তো মানুষের অনেক প্রত্যাশা ছিল, এনসিপি একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে বাংলাদেশে। সেই জায়গায় আজকে এনসিপিকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো, যে কারো না কারোর সঙ্গে তার জোটেই যেতে হলো কেন? এনসিপি কি এই প্রত্যাশা পূরণ করতে পারেনি মানুষের? 2টা কারণ, আমি যদি একেবারেই খোলামেলা বলি, একবারে কোনো ডাক ছাড়া। একটা কারণ হচ্ছে যে আমাদের এনসিপি যারা আমরা করেছি, যারা এনসিপি প্রতিষ্ঠা করেছি, যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, আমাদের হয়তো অনেক দুর্বলতা ছিল, অনেক ব্যর্থতা ছিল, অনেক ভুল ছিল,
যেগুলো আমরা শিখছি সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আগাচ্ছি। এটা একটা কারণ, একেবারেই মানে সাদামাটাভাবে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয় যে কারণটা, এনসিপি বা বাংলাদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠা না হওয়ার ক্ষেত্রে যে মানুষের যে হতাশা, এটা শুধুমাত্র এনসিপি না, আমি তো ফিল করি আজকে ছাত্র দলের যেই ছেলেটা আমার সমবয়সী, সেই ছেলেটাও সাথে কিন্তু একটা প্রজন্মের একটা ফাইট আছে, আগের প্রজন্মের সাথে আমাদের একসাথে একটা ফাইট আছে। এইটা কেন হয় নাই? দেখেন, একটা দলের একজন নেতা, তিনি বিগত 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনি আসলেন কিসের মধ্য দিয়ে আসলেন? একটা গণ অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের মধ্য দিয়ে আসলেন। যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তিনি এসেছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, সারা ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগছে। দেখেন, তার শিডিউলের মধ্যে কিন্তু গণ অভ্যুত্থানের যেই নেতারা ডিবি অফিসে থেকে নিজের জীবন বাজি রেখে তিনি এবং তার দলের চেয়ারপারসনকে মুক্ত করার জন্য বা দেশে আসার জন্য, যিনি এখন 7 ঘন্টা 9 ঘন্টার মধ্যে ভোটার আইডি কার্ড পাচ্ছেন, এইটা নিয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই। এবং দেখেন, এই বাংলাদেশের এই মানুষের রক্তের মধ্য দিয়ে দেয়ালে দেয়ালে আমরা যে লিখেছিলাম নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তাদের কোনো আলাপ নাই। এবং দেখেন, আপনাদের মিডিয়াগুলো দেখেন, এই মিডিয়াগুলো মনে হচ্ছে যে মিডিয়ার কাভার ফটো থেকে শুরু করে মনে হচ্ছে যে পারলে তারেক রহমানের সামনেই একটা ক্যামেরা দিয়ে 24 ঘন্টা তাকে লাইভ করা হবে। এই যে পরিস্থিতি এস্টাবলিশমেন্ট, পুরনো রাজনৈতিক দল, মিডিয়া এবং বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী, ব্যবসায়ীগুলো এবং ডিপ স্টেট কেউ চায় নাই বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড়াক। সবাই চেয়েছে যে যেহেতু ছেলে পেলে নিজেদের জীবন বাজি রেখে উদ্যমের মধ্য দিয়ে জীবন দিয়ে হাসিনাকে তাড়ায় ফেলছে, এটা তো আর ফেরত আনা সম্ভব না। এখন আরেকজন হাসিনা বাংলাদেশে তৈরি করতে হবে। এই অপেক্ষায় পূর্ববর্তী সকল অলিগাররা অপেক্ষা করছে। এখন এনসিপি, আমরা কিছু তরুণ, আমাদের এখানে অনেকের ভুল যেমন আছে, অনেকের অভিজ্ঞতার ঘাটতি আছে, অনেকের ক্যাপাবিলিটির ঘাটতি আছে, কিন্তু আমরা একসাথে 200, 500, 10,000, 20,000 মানুষ মিলে এই নতুন আইডিয়াটাকে মাথায় ঠেলে আমরা হাঁটছি। এখন হাঁটার ক্ষেত্রে আমাদের যে ক্যাপাবিলিটির ঘাটতি, সেটা দিয়ে তো পুরনো অলিগারদের সাথে আমরা পারবো না। যেমন আমাদের একই সাথে নিজেদের ভুল আছে, আর আপনাদের এই পুরনো কোনো এস্টাবলিশমেন্ট চায় না যে আসলে বাংলাদেশে নতুন কিছু প্রতিষ্ঠা হোক। এই দুইটা মিলে আপনারাও হতাশ, আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে। যেমন আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা চাকরি ছেড়ে একটা নতুন রাজনীতি করার জন্য পলিটিক্যাল পার্টিতে আসছি। আসার পরে আমাদের মধ্যে যে যেখান থেকে আসছে সবাই কিন্তু নিজের লাইফের একটা অবস্থান ছেড়ে নতুন রাজনীতি করার জন্য আসছে। এসে কিন্তু এখন দেখেন, হাতির মতো আমাদের কখন আমি এই গুলিটা খাবো সেটার অপেক্ষা করতে হচ্ছে। আমরা তো গুলি খাওয়ার অপেক্ষা করতে আসি নাই। এই নানা বাস্তবতায় আমরা অনেক হতাশার মধ্যে আছি, কিন্তু রাজনীতি একটা দমের খেলা। আমরা দম নিয়ে সামনে আগাইতে চাই, জানি না আল্লাহ কতক্ষণ আমাদেরকে নেয়। এসএম সাইফ মুস্তাফিজ, যে কথাটি ফয়সাল মাহমুদ শান্ত বললেন যে তারেক রহমানকে ইঙ্গিত করে বললেন যে তারেক রহমান আসলেন, কিন্তু জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, ডিবি অফিসে যারা ছিলেন, তাদের সঙ্গে দেখা করার ন্যূনতম আকাঙ্ক্ষাটুকুও তিনি দেখাননি। এটা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো হতাশা বা আপনাদের মধ্যে কোনো আলোচনা ছিল? হতাশা না, মানে আমি আসলে বিরক্ত ওনার উপরে, ওনার এবং যেসব সিনিয়র নেতৃবৃন্দ আছে বিএনপিতে বা আপনারা যারা আছেন, আপনাদের উপর আমি বিরক্ত। কারণ হচ্ছে তারেক রহমান সাহেবের যেই অ্যাটিটিউড, যে আসলেন, দেখলেন, জয় করলেন, এবং দেখবেন যে 10 বছর পর যদি তাদের যে প্ল্যান, এটা যদি এক্সিকিউট হয়, 10 বছর পর ইতিহাসে ওই স্বদেশ প্রত্যাবর্তন থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থানের জায়গাটা তারা দেখাবে। মানে এই বাকি যে জুলাই গণঅভ্যুত্থান হলো, এত মানুষের লাইফ স্যাক্রিফাইস করলো, আহত হলো, এই হিস্ট্রি আর ইতিহাসে থাকবে না। কিন্তু এই হিস্ট্রি থাকবে, কারণ আমরা এখন হচ্ছে যে দম নিয়ে আমাদের এক্সিকিউশন লেভেলটা আমরা ওইভাবে প্ল্যান করে আগাচ্ছি। আমাদের যতটুকু ভুল আছে সেই জায়গা থেকে শুধরিয়ে আসলে কতটুকু আগানো যায় সেই জায়গা থেকে আগাচ্ছি। এখন তারেক রহমান সাহেবের আসলে বাংলাদেশের রাজনীতিতে অবদান কতটুকু, সে আসলে তার জার্নি কতটুকু, সেটা একটা বড় বিষয় আছে। তার দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা, সেটা একটা স্যাক্রিফাইস হতে পারে। একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে যার সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার কথা, কারণ বংশ পরম্পরায় বাংলাদেশে যে রাজনীতি, সেই হিসেবে তার হয়তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেটা অনেক লেন্দি হতে যাচ্ছে বা হবে হিসেবে তারা চিন্তা করে। এবং সেই ওভার কনফিডেন্সের জায়গাটা আমরা ডে 1 থেকে দেখলাম। তারা জুলাইকে, মানে দেখেন, বিএনপির কেউ আসলে জুলাইকে ওন করে না। হ্যাঁ, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তারা জাস্ট মনে করে যে 17 বছরের একটা ফলাফল এই ছেলেরা দেখিয়েছে, যেটা বরাবরই তারা মনে করে যে এরকম অনেক সময় ক্রাইসিস মোমেন্ট হবে, এই যারা তরুণরা আছে, চাষাভোসারা আছে, এরা জীবন দেবে এবং তাদের উপরে পাড়া দিয়ে আমরা ক্ষমতায় বসবো। কিন্তু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। এবারের জায়গাটা যদি তারেক রহমান সাহেবরা এভাবে চিন্তা করেন, সেটা আসলে তারা ভুল করবেন। এবং আপনারা যারা হতাশ হচ্ছেন, আপনারা আরেকটু দায়িত্বশীল জায়গা থেকে মানে পালন করবেন আপনাদের দায়িত্ব।
ওই সারাদিন তার বিড়াল কি করলো কি খাইলো এটার থেকে ম্যাটার করে আসলে বাংলাদেশের সংকটটা কি সেটা নিয়ে আলোচনা করা, এবং রাজনীতিবিদরা যেন সংকটটা সমাধানের জন্য রাজনীতি করতে পারে, সেটাই হওয়া উচিত আসলে মুখ্য বিষয়। জি, আমরা আরও আলোচনা করবো, আপনারা যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম জোট, এনসিপি ও ভোট নিয়ে। যুক্ত আছেন আমাদের সঙ্গে এনসিপির দুজন সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং ফয়সাল মাহমুদ শান্ত। এ পর্বে একটু সাইফ মোস্তাফিজ আপনার কাছে আসতে চাই। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে এনসিপি, আপনি তো নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি সহ আপনারা যারা এই জোটে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনাদের এখন নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত পরিণতিটা কি? আপনারা কি নির্বাচনে যাচ্ছেন? আপনারা কি প্রার্থী হবেন? এখানে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটার উপরে আমি শ্রদ্ধাশীল থাকতে চাই। দল যদি মনে করে আমি নির্বাচনে আমাকে মনোনীত করবে, আমি সেখানে অংশগ্রহণ করব। যদি মনে না করে, আর সেক্ষেত্রে আমি দলের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আচ্ছা, একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে এনসিপিতে আমরা দেখছি নানা ধরনের মত দ্বিমত। এর আগেও আমি বিভিন্ন শোতে আমি এই প্রশ্নটি রেখেছিলাম যে সাধারণত আমরা কি দেখি, যে কোনো একটি রাজনৈতিক দল একটি আদর্শকে ঘিরে হয়, সেটি হতে পারে ডানপন্থা, বামপন্থা, কিংবা যারা ইসলামপন্থী এই ধরনের, বা জাতীয়তাবাদ। আমরা দেখেছি জিয়াউর রহমানও যখন বিএনপি গঠন করে, কিংবা জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যারা আসছে, তারা বিভিন্ন মত থেকে আসলেও পরবর্তীতে জিয়াউর রহমানের আদর্শটাকে ধারণ করেই তারা পলিটিক্স করেছে। এনসিপিতে এসে আমরা দেখেছি নানা মতের সংমিশ্রণ, এবং এইটাই শেষ পর্যন্ত এনসিপির জন্য এক ধরনের কাল হয়ে দাঁড়ালো কিনা? না, এনসিপির জন্য মোটেই মনে করেন কাল হয়ে দাঁড়ালো, বরঞ্চ মানে এনসিপি যে এখন মানে টক অফ দ্য টাউন, এনসিপি যে বাংলাদেশের রাজনীতির মেরুকরণগুলো ঠিক করে দিচ্ছে, এটা আজকে বোঝা যাচ্ছে। তো এই ভিন্ন মতগুলা এত প্রখর আকারে না আসলে আমাদের লাইনগুলো আসলে ঠিক হতো না। এটা আর একটু সময় লাগবে, মাত্র 7-8 মাসের একটা রাজনৈতিক দলের বর্তমানের এই পজিশনটাও আসলে সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমার মনে হয় যে আমরা সঠিক লাইনেই আছি। এখানে ওনার সাথে আমার দ্বিমত অবশ্যই থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সঠিক পথটা একসাথে বেছে নিব, এবং সেটা সুন্দর একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হবে বলে আমি আশা করি। ফয়সাল মাহমুদ শান্ত, তাসনিম যারা এনসিপির একজন বলা হয় বিদেশের বিলাসী জীবন ছেড়ে তিনি দেশে আসলেন, এত স্বপ্ন দেখলেন রাজনীতি নিয়ে, এবং সেখানে এসে তিনি এনসিপির মতো একটি দলের সঙ্গে তিনি যুক্ত হলেন, নানাভাবেই তিনি ভোটের ক্যাম্পেইন করেছেন, এনসিপি তাকে নিয়ে অনেক আশার জায়গা ছিল। তাসনিম জারার মতো নারীরা যখন এনসিপি থেকে সরে গেল, এটা এনসিপির জন্য কতটুকু ক্ষতি হয়ে গেল? দেখেন, এটা আলাদাভাবে আমরা যদি তাসনিম জারাকে এক্সক্লুসিভলি পোর্ট্রেট করি, এটা তাসনিম জারা না, এই টকশোতে জীবনেও যে আসে নাই, যে কোনোদিনও মিডিয়ার স্ক্রিনে এনসিপির যাকে দেখা যায় নাই, ওই মানুষটারও কিন্তু শ্রম ঘাম দিয়ে হচ্ছে এনসিপি তৈরি। এরকম যে কোনো একজন মানুষই গেলে কিন্তু এটা একটা যে কোনো সংগঠনের জন্য এটা দুঃখের এবং অপ্রত্যাশিত, এবং তার জন্য একটু চ্যালেঞ্জ তৈরি হয়। কিন্তু একটা দলের ক্যারেক্টারিস্টিক্সটা এভাবে তৈরি হতে হয় যেখানে যত বড় ফেসই তৈরি হোক না কেন, সে যখন দল থেকে মানে দল তার সবসময় ঊর্ধ্বে থাকে, মানে ব্যক্তি কখনোই দলের উপরে উঠতে পারে না। এটা হচ্ছে দলের মূল ক্যারেক্টার। দেখেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সম্ভবত মহাসচিব ছিলেন বি চৌধুরী, তিনি যখন দল ছাড়ছেন এরপরে কিন্তু মানে এটা তো বিএনপির জন্য একটা দুঃখের জায়গা, এবং বিএনপির জন্য তখন একটা কষ্টের জায়গা, কিন্তু বিএনপি তো ওই বি চৌধুরীর মধ্যে আটকে থাকতে পারবেন না। তো আমাদের মধ্যে আমাদের এনসিপির সকল সদস্যের, বা অন্তত আমি বলতে পারি আমি সহ অধিকাংশের লড়াই হচ্ছে, আমরা যে যে মত থেকে আসি না কেন, এই মতের একটা মাঝামাঝি একটা জায়গায় গিয়ে একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই করা, সেটার জন্য আমরা সবাই লড়ছি। এখানে ভিন্ন ভিন্ন ছোট ছোট মত থাকবে। অনেকে এটাও বলেন যে এনসিপি যেখান থেকে আসলো সেখানে মূলে ফিরে গেল, এই ধরনের লেখালেখি আমরা ফেসবুকে দেখছি। অর্থাৎ এটি জামাত শিবিরকেই মিন করে বলতে যাচ্ছেন অনেকে, যে এনসিপির জন্মটাই জামাতের উদর থেকে হয়তো, বা যে বেশিরভাগ সাবেক শিবিররা এনসিপিতে যুক্ত হয়েছেন, সেই জায়গা থেকে এনসিপি আবার সেই জায়গায় ব্যাক করলো। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এইটাকে আসলে এটা আমি মনে করি যে পরশ্রীকাতর হয়ে অনেকেই বলেন। দেখেন, অনেক সাবেক শিবির আমাদের এখানে থাকতে পারে, অনেক বামও থাকতে পারে, অনেক সাবেক বিএনপিও থাকতে পারে। মূল বিষয়টা হচ্ছে কি, এই সাবেক একটা পরিচয় কিন্তু তার দীর্ঘস্থায়ী পরিচয় না। সেই জায়গা থেকে অনেক মানুষ এখানে থাকতে পারে, কিন্তু এনসিপির রাজনীতিটা করছে কিনা এটা একটা জায়গা। আর এই যে কথাটা বলে না যে ইসলামিক একটু রাইট ঘেঁষা, এটা বলে দেখবেন কিছুদিন আগে একটা গ্রুপ প্রোপাগান্ডা চালিয়েছে যে এনসিপি বিএনপির কোলে উঠে যাচ্ছে, আগামী সরকারে 2টা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এনসিপি বিএনপির সাথে মিশে গেছে। এটা হচ্ছে যার যেভাবে পছন্দ হয় সেভাবে সে ন্যারেটিভটা তৈরি করে। দেখেন, বিএনপি কিন্তু কোন একটা ইসলামিক দলকে 5টা আসন দিয়েছে,
এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই যে ইসলামিক দলের আদর্শটা কি, তারা আসলে নারীর বিষয়ে কি প্রশ্ন করে। জি, জি, জি। এনসিপির প্রতি মানুষের এখন পর্যন্ত ওই বিশ্বাসটা আছে দেখেই আপনি আমাকে মুখোমুখি দাঁড় করায় বলেন আপনি কি বেশি ডান হয়ে গেলেন, আপনি কি আসলে লাইন থেকে চলে গেলেন। আর যারে আসলে মানুষ ধরেই নিয়েছে যে তাকে লাইন নিয়ে প্রশ্নই করা যাবে না, যেমন আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দেখেছি যে এক ব্যক্তি সম্ভবত চাঁদাবাজ বলায় তাকে মেরে শাহবাগ থানায় ওখান থেকে নিয়ে তাকে চালান করা হয়েছে। এটা বাংলাদেশের এখন ওই এরকম যখন পরিস্থিতি তৈরি হয় না, তাকে আর মানুষ জিজ্ঞেসই করবে না যে আপনার দলের লোকজন চাঁদাবাজি করতেছে, আপনার দলের লোকজন এরকম যে ছোট ছোট দলগুলো গণতন্ত্রের, আমি লাস্ট একটা বাক্য শেষ করি যে গণতন্ত্রের সৌন্দর্য ছিল বহুদলীয় রাজনীতি। দেখেন এখন একটা দল কি করছে, বিভিন্ন দলের দোকানগুলোকে পদত্যাগ করায় প্রেস কনফারেন্সে ডেকে ডেকে বলেন দল বিলুপ্ত করে আসছেন, বলেন দল বিলুপ্ত করে যোগ দিচ্ছেন। এটা হচ্ছে এখন তার কাছ থেকে মানুষের প্রত্যাশা নাই, এজন্য আপনারা তাকে প্রশ্ন করেন না। আমাদের কাছে প্রত্যাশা আছে, আপনার প্রশ্নের মুখোমুখি হই, জনগণের কাছে জবাব দিয়ে করতে আমরা পছন্দ করি। আমাদের ভুল হবে, আপনারা প্রশ্নবিদ্ধ করবেন, আমরা শুধরে আগামী রাজনীতিটা করব। আমি সংক্ষেপে একদম 30 সেকেন্ড, আমার হাতে সময় নাই, আমাকে বলা হচ্ছে যে সময় শেষ করতে হবে। যদি বিএনপি আপনাদের সঙ্গে যোগাযোগ করতো তাহলে কি পরিস্থিতিটা ভিন্ন হতে পারতো? একদম সংক্ষেপে শুনতে চাই। হ্যাঁ, সেটা ভিন্ন হতেও পারতো, তবে আমি মনে করি যে দেন এগেইন আমি বলছি যে আমাদের স্বতন্ত্র জায়গাটাকে আমরা সব থেকে বেশি অন করি, কিন্তু এখনকার প্রেক্ষাপট অনুযায়ী সব থেকে যেটা বেস্ট ডিসিশন নেওয়ার ছিল সেটা আমাদের দল নিয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।